প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তেজগাঁও মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি জুয়েল কুমার সাহা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। তোমরা জানো আমি তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স কোর্সটি নিয়ে থাকি। আজ তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। আজ আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস, অর্থাৎ সহসম্বন্ধ বিশ্লেষণ। এখানে আমরা বাংলার চেয়ে ইংলিশটা বেশি প্রাধান্য দেব, কারণ আমাদের এই কোর্সটা পুরোটাই ইংলিশে। ওকে, প্রথমে আমরা জানার চেষ্টা করব হোয়াট ইজ কোরিলেশন। ইন বিজনেস, the variables vary in such a way that movements in one are accompanied by movements in the other. অর্থাৎ ব্যবসায় এমন অনেক চলক রয়েছে যেগুলো এমনভাবে সম্পর্কিত যে একটা চলকের মান যদি পরিবর্তন হয় তাহলে অন্য চলকের মানও কি পরিবর্তন হয়। ফর এক্সাম্পল, রিলেশনশিপ বিটুইন অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড সেলস, ইনকাম অ্যান্ড এক্সপেন্স, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, রেইনফল অ্যান্ড প্রোডাকশন অফ রাইস ইটিসি। অর্থাৎ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বিজ্ঞাপনের সাথে বিক্রয়ের সম্পর্ক আছে, আয়ের সাথে খরচের সম্পর্ক আছে, চাহিদার সাথে যোগানের সম্পর্ক আছে, বৃষ্টিপাত এবং ধান উৎপাদনের সাথে সম্পর্ক আছে। তাহলে the degree of relationship between variables is measured through correlation analysis. আর এই সমস্ত চলকদের মধ্যে যে সম্পর্ক তার মাত্রা পরিমাপ করা হয় এই correlation analysis এর মাধ্যমে। So we can say correlation refers to the statistical tool that is used to analyze the relationship between the variables. সুতরাং আমরা বলতে পারি কোরিলেশন এমন একটি পরিসংখ্যানিক পদ্ধতি যা চলকদের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণে ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা কোরিলেশনের কিছু ডেফিনিশন দেখে নেব। প্রথম ডেফিনিশনটা হচ্ছে আর.আই. লেভিনের। তিনি বলেছেন কোরিলেশন ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস। খুবই সহজ একটা সংজ্ঞা, চলকদের মধ্যকার সম্পর্ককেই কোরিলেশন বলে। পরের ডেফিনিশনটা হচ্ছে ডক্টর বি.এন. গুপ্তা। তিনি বলেছেন when there is a relationship of a quantitative nature between two sets of phenomena, the appropriate statistical tool for discovering and measuring the relationship and expressing it in a precise way is known as correlation. অর্থাৎ যখন দুটি বিষয়ের মধ্যে পরিমাণগত সম্পর্ক থাকে তখন ওই সম্পর্ক পরিমাপের জন্য যে পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা হয় তাকেই কোরিলেশন বলে। পরের ডেফিনেশনটা দেখে নেই, যেটা বলেছেন ডব্লিউ.আই. কিং। তিনি বলেছেন the functional relationship between the variables of two series is called correlation. অর্থাৎ দুটি তথ্য সারির মধ্যে কার্যগত সম্পর্ককেই কোরিলেশন বলে। There are three parts in correlation analysis. অর্থাৎ কোরিলেশন অ্যানালাইসিসে আমাদের তিনটা পার্ট আছে। ফার্স্ট পার্ট হচ্ছে determining whether a relation exists or not. If it does, measuring it. প্রথম পার্টটা হচ্ছে বা প্রথম স্টেপটা হচ্ছে চলকদের মধ্যকার সম্পর্ক আছে কিনা সেটা নির্ধারণ করা, এবং যদি থাকে তাহলে সেটা পরিমাপ করা। আমি আবারও বলছি, প্রথম পার্টটা হচ্ছে চলকদের মধ্যকার সম্পর্ক আছে কিনা সেটা নির্ধারণ করা, এবং যদি সম্পর্ক থাকে তাহলে সেটা পরিমাপ করতে হবে। পরের পার্টটা হচ্ছে টেস্টিং whether the relationship is significant or not. দ্বিতীয় স্টেপ আমরা কি করব, সম্পর্কটা তাৎপর্যপূর্ণ কিনা সেটা টেস্ট করা। তৃতীয়টা establishing the cause and effect relation if any. In this chapter only the first step will be discussed. এবং আমরা এই চ্যাপ্টারে শুধুমাত্র প্রথম স্টেপটাই আলোচনা করব, অর্থাৎ আমরা শুধুমাত্র চলকদের মধ্যকার সম্পর্ক বের করব। এখন আমরা দেখব টাইপস অফ কোরিলেশন, অর্থাৎ কোরিলেশনের ধরন। প্রথম হচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ কোরিলেশন। Whether the correlation is
positive or negative would depend upon the direction of the change of the variable. Correlation পজিটিভ অথবা নেগেটিভ কিনা সেটা নির্ভর করবে চলকদ্বয়ের পরিবর্তনের গতি প্রকৃতির উপর। ওকে, প্রথমে আমরা দেখে নেব পজিটিভ কোরিলেশনটা কি। If both the variables are varying in the same direction, that means if one variable increases, the other variable also increases, or one variable decreases, the other variable also decreases. It is called positive correlation. অর্থাৎ চলকদ্বয়ের মধ্যে যখন চলকদ্বয় যখন একই ডিরেকশনে পরিবর্তিত হবে, তার মানে একটা চলকের মান যদি বৃদ্ধি পায় তাহলে অন্য চলকের মানও বৃদ্ধি পাবে, অথবা একটা চলকের মান যদি হ্রাস পায় তাহলে অন্য চলকের মানও হ্রাস পাবে। তাহলে এই ধরনের সম্পর্ককে আমরা পজিটিভ কোরিলেশন বলবো। ফর এক্সাম্পল, আমরা একটা উদাহরণ দেখে নেই। এখানে এক্স এবং ওয়াই দুটি চলক। এখানে এক্স এর মানগুলো যদি আমরা খেয়াল করি, প্রথমে আছে 10, 12, 15, 18 এবং 20। এর মানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন আমরা ওয়াই এর মানগুলো যদি দেখি 15, 20, 22, 25, 30, এর মানে এখানে ওয়াই এর মানও কি বৃদ্ধি পেয়েছে। তাহলে এক্স এর মান যেমন বৃদ্ধি পেয়েছে, ওয়াই এর মানগুলো কি বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি এক্স এবং ওয়াই এর মধ্যে পজিটিভ কোরিলেশন বিদ্যমান। In this sense, the relationship between price and supply is called positive correlation. এই অর্থে আমরা বলতে পারি দাম এবং যোগানের মধ্যে সম্পর্ককে আমরা পজিটিভ কোরিলেশন বলতে পারি। কারণ আমরা জানি যে দাম বাড়লে যোগান বাড়ে, আবার দাম কমলে যোগান কমে। তাহলে দাম এবং যোগানের মধ্যে পজিটিভ কোরিলেশন বিদ্যমান। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব নেগেটিভ কোরিলেশনটা কি। If both the variables are varying in opposite direction, that means if one variable increases, the other variable decreases, or one variable decreases, the other variable increases, it is called negative correlation. অর্থাৎ চলকদ্বয়ের মধ্যকার যদি বিপরীত সম্পর্ক বিদ্যমান থাকে, অর্থাৎ একটা চলকের মান যদি বৃদ্ধি পায় তাহলে অন্য চলকের মান হ্রাস পাবে, অথবা একটা চলকের মান যদি হ্রাস পায় তাহলে অন্য চলকের মান বৃদ্ধি পাবে, এই ধরনের সম্পর্ককে আমরা নেগেটিভ কোরিলেশন বলবো। ফর এক্সাম্পল, এখানেও এক্স এবং ওয়াই দুটি চলক। এখানে এক্স এর মানগুলো আমরা খেয়াল করি 20, 30, 40, 60, 80। এখানে কিন্তু এক্স এর মান বৃদ্ধি পেয়েছে। এখন আমরা ওয়াই এর মানগুলো যদি দেখি 40, 30, 20, 15, 10, কিন্তু এখানে ওয়াই এর মান কিন্তু হ্রাস পেয়েছে। অর্থাৎ যেখানে এক্স এর মান বৃদ্ধি পেয়েছে সেখানে ওয়াই এর মান কিন্তু হ্রাস পেয়েছে। তাহলে আমরা বলতে পারি এক্স এবং ওয়াই এর মধ্যে নেগেটিভ কোরিলেশন বিদ্যমান। In this sense, the relationship between price and demand is called negative correlation. এই অর্থে আমরা দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ককে আমরা নেগেটিভ কোরিলেশন বলতে পারি। কারণ আমরা জানি দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে দাম এবং চাহিদার মধ্যে নেগেটিভ কোরিলেশন বিদ্যমান। আশা করি বুঝতে পেরেছ। তারপর আমরা চলে যাচ্ছি সিম্পল, পার্শিয়াল এন্ড মাল্টিপল কোরিলেশন। ওকে, the distinction between simple, partial and multiple correlation is based up on the number of variables studied. অর্থাৎ সিম্পল, পার্শিয়াল এবং মাল্টিপল কোরিলেশন নির্ভর করবে চলকদ্বয়ের সংখ্যার উপর। প্রথম আমরা দেখব if only two variables are studied, it is called simple correlation. অর্থাৎ যখন শুধুমাত্র দুইটা চলকের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করব তখন সেটাকে বলা হবে সিম্পল কোরিলেশন। খেয়াল করে দেখো। তারপর হচ্ছে if three or more variables are studied, it is either partial or multiple correlation. যদি তিন বা ততোধিক চলকের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করি তাহলে সেটা পার্শিয়াল কোরিলেশন হবে অথবা মাল্টিপল কোরিলেশন হবে। এখন কোনটা পার্শিয়াল কোনটা মাল্টিপল এখন আমরা সেটা দেখে নেব। In multiple correlation, three or more variables are studied simultaneously. মাল্টিপল কোরিলেশনের ক্ষেত্রে তিন বা তারও অধিক চলকের মধ্যে আমরা সম্পর্ক কি করব নির্ণয় করব।
but in partial correlation more than two variables are recognized but only two variables to be influencing each other and the effect of other variable kept constant. অর্থাৎ পার্শিয়াল কোরিলেশনের ক্ষেত্রে আমরা দুইয়ের অধিক ভেরিয়েবলকে আমরা রিকগনাইজ করব, বাট ওইখান থেকে শুধুমাত্র দুইটা ভেরিয়েবলই একে অন্যের উপর প্রভাব বিস্তার করবে এবং বাকি ভেরিয়েবলগুলো কি কনস্ট্যান্ট থাকবে। আমি আবারও বলছি, পার্শিয়াল কোরিলেশনের ক্ষেত্রে আমরা দুইয়ের অধিক ভেরিয়েবলকে আমরা রিকগনাইজ করব, বাট ওইখান থেকে শুধুমাত্র দুইটা ভেরিয়েবল একে অন্যকে প্রভাবিত করবে এবং বাকি ভেরিয়েবলগুলোর প্রভাব কনস্ট্যান্ট থাকবে, মানে স্থির থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব লিনিয়ার এন্ড নন লিনিয়ার কোরিলেশন। The distinction between linear and non-linear correlation is based upon the constancy of the ratio of change between the variables. লিনিয়ার এবং নন লিনিয়ার কোরিলেশন নির্ভর করছে চলকদের মধ্যকার সম্পর্কের মাত্রা স্থিরতার উপর। প্রথমে আমরা দেখে নেব linear correlation. If the ratio of change between the variables is the same, it is called linear correlation. অর্থাৎ চলকদের মধ্যকার চলকদের পরিবর্তনের মাত্রা যদি একই হয় তখন তাকে লিনিয়ার কোরিলেশন বলা হবে। আমি আবারও বলছি, যদি চলকদ্বয়ের মধ্যকার পরিবর্তনের মাত্রা যখন একই হবে, সেম হবে, তখনই তাকে আমরা লিনিয়ার কোরিলেশন বলবো। ফর এক্সাম্পল আমরা একটা উদাহরণ দেখে নিচ্ছি। এখানেও x এবং y দুটি চলক। এখানে আমরা যদি x এর মানগুলো খেয়াল করি 10, 20, 30, 40, 50, এর মানে আমরা খেয়াল করলাম যে এখানে x এর মানগুলো 10 করে বৃদ্ধি পেয়েছে, 10 করে আমাদের বৃদ্ধি পেয়েছে। এখন আমরা y এর মানগুলো খেয়াল করি 60, 120, 180, 240 and 300। এখানে y এর মানগুলো কি 60 থেকে 120 হয়ে যায়, মানে 60 বৃদ্ধি পেয়েছে, 60 বৃদ্ধি পেয়েছে। তারপর আবার 120 থেকে 180 হয়েছে, এখন কিন্তু 60 বৃদ্ধি পেয়েছে। এর মানে x এর মানগুলো 10 করে বৃদ্ধি পেয়েছে আর y এর মানগুলো আবার 60 করে বৃদ্ধি পেয়েছে। এর মানে পরিবর্তনের যে মাত্রাটা সেটা কিন্তু সেম। সুতরাং আমরা এখানে বলতে পারি x এবং y এর মধ্যে লিনিয়ার কোরিলেশন বিদ্যমান। If such variables are plotted on the graph paper, all the plotted points would fall on a straight line. অর্থাৎ আমরা এই চলকদ্বয়ের মানগুলো যদি আমরা গ্রাফ পেপারে স্থাপন করি তাহলে আমরা ওইখানে একটা কি সরলরেখা পাবো। অর্থাৎ লিনিয়ার কোরিলেশনের ক্ষেত্রে চলকদ্বয়ের মানগুলো যদি আমরা গ্রাফ পেপারে স্থাপন করি তাহলে ওইখানে আমরা একটা সরলরেখা পাবো। সেটা আমরা একটু দেখে নেই। এটা হচ্ছে লিনিয়ার কোরিলেশনের গ্রাফ পেপার। এখন দেখা যাচ্ছে যে দুইটা চলকের মানগুলো স্থাপনের মাধ্যমে আমরা একটা সরলরেখা পেয়েছি। দিস ইজ কল্ড লিনিয়ার কোরিলেশন। এখন আমরা দেখব নন লিনিয়ার কোরিলেশন। ইফ the ratio of change between the variables is not the same, it is called non-linear or curvilinear correlation. যখন চলকদের মধ্যকার পরিবর্তনের মাত্রা সমান হবে না তখন তাকে নন লিনিয়ার বা কার্ভিলিনিয়ার কোরিলেশন বলা হয়, যেটা লিনিয়ার কোরিলেশনের ঠিক কি বিপরীত। ফর এক্সাম্পল আমরা একটা উদাহরণ দেখে নিচ্ছি। এখানেও x এবং y দুটি চলক। এখানে x এর মানগুলো আমরা দেখে নেই 10, 20, 35, 28, 15। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মানগুলো কিন্তু এখানে যে পরিবর্তনটা কিন্তু সেম না। কারণ 10 থেকে 20, এর মানে এখানে 10 বৃদ্ধি পেয়েছে, আবার 20 থেকে 35 মানে 15 বৃদ্ধি পেয়েছে, আবার 35 থেকে 28 হয়েছে, মানে এখানে 7 কি হ্রাস পেয়েছে, আবার 15 হয়েছে, এখানে আবার কি 13 হ্রাস পেয়েছে। এর মানে আমাদের এখানে যে পরিবর্তন সে পরিবর্তন মাত্রা কিন্তু সমান না। আমরা একইভাবে যদি y এর মানগুলো দেখি 60 থেকে হয়েছে কত 120, মানে 60 বৃদ্ধি পেয়েছে, আবার 120 থেকে হয়েছে 160 মানে 40 বৃদ্ধি পেয়েছে, আবার 160 থেকে 140 হয়েছে, মানে এখানে আবার 20 হ্রাস পেয়েছে, আবার 140 থেকে 125 হয়েছে, মানে এখানে আবার 15 হ্রাস পেয়েছে। মানে বোঝা যাচ্ছে x এবং y এর পরিবর্তন মাত্রা কিন্তু এক না। সুতরাং আমরা বলতে পারি x এবং y এর মধ্যে নন লিনিয়ার কোরিলেশন বিদ্যমান।
if such variables are plotted on the graph paper, all the plotted points would follow a curved line. অর্থাৎ আমরা নন লিনিয়ার কোরিলেশনের চলকগুলোর মান যদি আমরা গ্রাফ পেপারে স্থাপন করি তাহলে আমরা একটা বক্ররেখা পাবো, কার্ভ লাইন। ওকে, এখন আমরা দেখে নিচ্ছি এটা হচ্ছে নন লিনিয়ার কোরিলেশনের গ্রাফ। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা চলকের মান যখন আমরা স্থাপন করছি তখন এখানে কিন্তু একটা বক্ররেখা বের হয়েছে। তাহলে আমরা বলতে পারবো যে দুইটা চলকের মধ্যকার এখানে নন লিনিয়ার কোরিলেশন বিদ্যমান। এখন আমরা দেখব কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন অর্থাৎ সহসম্বন্ধের মাত্রা। The mathematical measurement of correlation of the variables is called correlation of coefficient of correlation। অর্থাৎ চলকদের মধ্যকার সম্পর্ককে যখন আমরা গাণিতিকভাবে পরিমাপ করব তখনই তাকে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন বলা হবে। আমি আবারও বলছি, চলকদের মধ্যকার সম্পর্ককে যখন আমরা গাণিতিকভাবে প্রকাশ করব তখনই তাকে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন বলা হবে। It is determined for interpreting the nature and degree of the relationship between the variables। আর এই কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন নির্ণয় করা হয় চলকদের মধ্যকার সম্পর্কের প্রকৃতি এবং মাত্রা বিশ্লেষণ করার জন্য। ওকে, coefficient of correlation is expressed through the sign r। অর্থাৎ coefficient of correlation কে আমরা প্রকাশ করব কি দিয়ে? স্মল লেটারে r দিয়ে, and the sign r indicates the direction of the relationship between the variables। এখানে এই r সাইনটি চলকদের মধ্যকার সম্পর্কের যে গতি প্রকৃতি সেটাকে কি করছে? নির্দেশ করছে। The value of r always lies between -1 and +1, which is expressed through the range of this way। অর্থাৎ এখানে r এর মান সবসময় -1 এবং +1 এর মধ্যে থাকবে এবং যেটাকে আমরা এই রেঞ্জের মাধ্যমে কি করব? প্রকাশ করব। Here the highest value of r is +1 and the lowest value of r is -1। আর এখানে r এর সর্বোচ্চ মান হচ্ছে +1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখে নেব ডিগ্রি অফ কোরিলেশন অর্থাৎ কোরিলেশনের মাত্রা। প্রথমটা হচ্ছে পারফেক্ট পজিটিভ কোরিলেশন। If the value of r is +1, that is r equal to +1, it is called perfect positive correlation। অর্থাৎ যখন r এর মান +1 হবে তখন তাকে আমরা পারফেক্ট পজিটিভ কোরিলেশন বলবো। তারপরটা হচ্ছে লিমিটেড অর পার্শিয়াল পজিটিভ কোরিলেশন। If the value of r lies between +1 and 0.9, that means this way it is called limited or partial positive correlation। অর্থাৎ যখন r এর মানটা +1 এবং 0.9 এর মধ্যে অবস্থান করবে তখন তাকে আমরা লিমিটেড অর পার্শিয়াল পজিটিভ কোরিলেশন বলবো এবং এটাকে আমরা এইভাবে এই রেঞ্জে প্রকাশ করব। তারপর হচ্ছে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। If the value of r is -1, that is r equal to -1, it is called perfect negative correlation। অর্থাৎ যখন r এর মান -1 হবে তখন তাকে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন বলা হবে। নেক্সট, লিমিটেড অর পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন। If the value of r lies between -1 and -0.9, that means this way it is called লিমিটেড অর পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন। অর্থাৎ r এর মান যখন -1 এবং -0.9 এর মধ্যে থাকবে তখনই তাকে আমরা কি লিমিটেড অর পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন বলবো। আমাদের কিন্তু এই রেঞ্জগুলো মনে রাখতে হবে। তারপর হচ্ছে জিরো কোরিলেশন। If the value of r is 0, that means r equal to 0, it is called zero correlation। অর্থাৎ r এর মান যখন 0 হবে তখনই তাকে আমরা জিরো কোরিলেশন বলবো। That means there is no relation between the variables। এর মানে হচ্ছে যখন দুইটা চলকের মধ্যে কোনো সম্পর্ক থাকে না তখনই r এর মান কি বেরোবে? 0 বেরোবে। আগামী ক্লাসে আমরা কোরিলেশনের মেথডগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।